সবাইকে শুভ সন্ধ্যা। নিটল টাটা মাই টিভি সংলাপে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে রয়েছি আমি প্যাট্রিক ডি কস্তা। আর আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন পরিবহন বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান স্যার এবং জনস্বাস্থ্য ও গণপরিবহন বিশেষজ্ঞ ডক্টর লিলিন চৌধুরী। আপনাদের দুজনকে স্বাগতম। আজকে আলোচনার যে বিষয়বস্তু তা আমরা নির্ধারণ করেছি জনস্বাস্থ্য ও গণপরিবহন। আপনারা সবাই জানেন যে 1 তারিখ থেকে অর্থাৎ আগামীকাল থেকে গণপরিবহনে আগের ভাড়া নির্ধারিত হয়েছে এবং আগের ভাড়াতে চলবে গণপরিবহন এবং একই সঙ্গে কিছু শর্ত আরোপ করা হয়েছে। যে শর্তগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আগের মতোই 50 সিটের বাসে 50 সিটের যাত্রী থাকবে, অতিরিক্ত যাত্রী তোলা যাবে না। আমরা কথা বলবো অধ্যাপক ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান স্যারের সঙ্গে। স্যার একটু বলবেন যে এই যে আমরা যে পদক্ষেপটা নিয়েছি বা সরকার যে পদক্ষেপটা নিতে যাচ্ছে সেই পদক্ষেপটা কতটুকুন আসলে কার্যকর করা যাবে, বিশেষ করে এই করোনা পরিস্থিতির মধ্যে। ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। শুরুতে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি যেটা বলতে চাই যে আগামীকাল থেকে যেটি হতে যাচ্ছে যে ভাড়া কমছে, সেখানে আমি যেটি বলতে চাই যে একদিকে খবরটি একটু স্বস্তির, আবার অন্য দিক দিয়ে একটু অস্বস্তির। স্বস্তির দিকটা আমি আগে বলি যে কারণ আমাদের দেশে একটা মানে রীতি বা রেওয়াজ আছে যে যখন বিশেষ করে বাস ভাড়া বেড়ে যায়, যে কারণের জন্য বেড়ে যায়, পরবর্তীতে যখন দেখা যায় যে কারণের জন্য বেড়েছিল সেই কারণটি যদি অপসারণ করা হয় তারপরেও আপনার ভাড়া কিন্তু কমে না। তবে এক্ষেত্রে একটু স্বস্তির ব্যাপার যে 60% ভাড়া বাড়িয়েছিল, সেই ভাড়াটা কমে এখন নর্মাল ভাড়াতে আসছে। আর অস্বস্তির জায়গা এটা যে যেহেতু আবার আপনার বাসে প্রত্যেকটা সিটেই মানুষ বসে যাবে, সেখানে স্বাস্থ্যবিধি মানার যে বিষয়টি সেটি কিন্তু উপেক্ষিত হবে, সেটি একটি অস্বস্তির জায়গা। এখন আপনার প্রশ্নে আসি যে আসলে আমাদের দেশের যেই বাস্তবতা এবং আমাদের গণপরিবহনের যেই অপ্রতুলতা, সেই বিষয়টি যদি আমরা মাথায় রাখি তাহলে আসলে গণপরিবহনে আমাদের স্বাস্থ্যবিধি মেনে আসলে চলাচল করাটা মানে বাস্তবসম্মত মানে হবে না এই কারণেই যে আমাদের ঢাকা শহরে যাত্রীর আপনার যেই চাহিদা রয়েছে সেই অনুযায়ী কিন্তু আমাদের গণপরিবহনের যোগান বা সাপ্লাই কিন্তু নেই। এখানে সবসময় একটা ডিমান্ড এবং সাপ্লাইয়ের মধ্যে বিস্তর একটা ফারাক আপনার রয়ে যায়। এই কারণেই যখন আপনার বিশেষ করে পিক পিরিয়ডে সকালের দিকে এবং বিকেলের দিকে যখন মানুষ অফিসে যাবে এবং অফিস থেকে যখন বাসায় ফিরবে, এই সময়ে কিন্তু গণপরিবহনের অপ্রতুলতার কারণে আপনার গণপরিবহন সবসময় কনজেস্টেড অবস্থাতে থাকে এবং সেই সময় কিভাবে আসলে আমরা স্বাস্থ্যবিধি মানব সেই বিষয়টি কিন্তু একটা প্রশ্নের সম্মুখীন থেকে যায়। যদিও সরকার কিছু শর্ত দিয়েছে যে সবাইকে মাস্ক পরিধান করতে হবে এবং গণপরিবহন যখন যে স্থান থেকে চলা শুরু করলো তার আগে সেটা ডিসইনফেকশন করবে এবং আবার ডেস্টিনেশনে যাওয়ার পরে আবার ডিসইনফেকশন করবে, কিন্তু এগুলো কিন্তু প্রপারলি মনিটরিং এর ব্যবস্থা করতে হবে। বাস যেহেতু এমনি একটি ছোট জায়গা, এর মধ্যে যখন 50 জন যাত্রী থাকবে, এই বিষয়টি হয়তো আমাদের যিনি আরেকজন বিশেষজ্ঞ আছেন ডাক্তার সাহেব, উনি হয়তো আরো বিস্তারিত সেটা ব্যাখ্যা করবেন। এই এত অল্প জায়গার মধ্যে যখন 50 জন মানুষ থাকবে তখন কিন্তু তাদের মধ্যে যদি 1-2 জন মাস্কবিহীন থাকে তাদের কিন্তু সংক্রমণের ঝুঁকি কিন্তু অতিমাত্রায় তারা ঝুঁকিতে থাকবে। আর একই সাথে আমাদের গণপরিবহন আমরা যারা ব্যবহার করব, যাত্রী হিসেবে আমরা যারা উঠবো, তাদের কাছে আমাদের বিনীত নিবেদন থাকবে যে তারা যেন অবশ্যই মাস্ক পরিধান করেন এবং যদি সম্ভব হয় তাহলে হাতের গ্লাভসটাও যেন তারা পরেন। এই দুটো যদি আমরা হাত এবং আমাদের নাক মুখ এগুলো যদি আমরা প্রোটেক্ট করতে পারি তাহলে সংক্রমণের ঝুঁকি অনেকটা আমরা কমিয়ে ফেলতে পারবো। যদিও এত অল্প জায়গায় সংক্রমণের ঝুঁকি থাকবে, তারপরেও আমাদের দেশের
যেই বাস্তবতা এবং আপনার গণপরিবহনের যেই অপ্রতুলতা, সেই বিষয়গুলো মাথায় রেখে আমাদেরকে অবশ্যই যতটুকু সম্ভব স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন ব্যবহার করা, সেটা আমাদের করতে হবে। কারণ আমার নিজের জীবনের সুরক্ষা কিন্তু আমার নিজেকেই করতে হবে। এক্ষেত্রে অন্যের উপরে কিন্তু আমার চেয়ে থাকলে হবে না, আমার নিজের সুরক্ষাটা আমাকে নিজেই করতে হবে। তবে যেই আগের যে অবস্থায় ফিরে যাচ্ছে, সেই ক্ষেত্রে আসলে স্বাস্থ্যবিধি মেনে কতটা চলাচল সম্ভব হবে, সে ব্যাপারে আমার কিছুটা সন্দেহ রয়ে গেছে। স্যার, আপনার কাছে আমি আবার আসছি। আমি একটু ডাক্তার লেলিন সাহেবের কাছে একটা প্রশ্ন, যে 50 জন যাত্রী যেখানে থাকবেন একটা বাসের মধ্যে, সেখানে স্যার এই বিষয়টা কি এমন কিনা, কন্ট্রাডাক্টরি হবে কিনা, যে স্বাস্থ্যবিধি যেভাবে নির্দেশনা দিয়েছে, আমরা যেভাবে স্বাস্থ্যবিধিকে বুঝি, সেটার সঙ্গে কোনো সাংঘর্ষিক ব্যাপার আছে কিনা? স্যার, আপনি যদি একটু বলেন। ধন্যবাদ। দেখুন, বাংলাদেশ গণপরিবহনে সিটে মানুষজন বসবে, দাঁড়াবে না এবং স্বাস্থ্যবিধি মানবে। এই ব্যাপারে বলার আগে আমরা গত দিনগুলিতে অন্য জায়গায় কি ঘটছে সেটার দিকে তাকাতে পারি। সেখানে স্বাস্থ্যবিধির তো প্রধান 3টি স্তম্ভ। একটি হচ্ছে মাস্ক পরা, দূরত্ব বজায় রাখা, শারীরিক দূরত্ব এবং হাত ধোয়া। এই 3টা স্বাস্থ্যবিধির প্রধান স্তম্ভ আমাদের এখন গত 1 মাসে 1.5 মাসে কোথাও শতভাগ তো দূরের কথা, শতকরা 80% 85% মেনে চলা হচ্ছে না। এই যে মেনে চলা হচ্ছে না, এই বাস্তবতায় আমরা গণপরিবহনে অসতর্ক হলে, ঢিলে ঢালা ভাব গ্রহণ করলে কি ঘটবে? এখন অন্যত্র যা ঘটছে তারই একটি প্রতিফলন ঘটবে, অর্থাৎ গণপরিবহনে সত্যিকার অর্থে স্বাস্থ্য বিধি মানা হবে না। এবং মানা যে হবে না, এটি কোনরূপ জরিপ গবেষণা না করেও আমরা বলতে পারি। আচ্ছা, এখানে আরো কিছু বিষয় আছে। আমরা সবকিছু মিলে করোনার অবস্থা নিয়ে দেশে একটি জটিল একটা অবস্থায় রয়েছি। যেমন ধরুন, যে হারে শনাক্ত হচ্ছে এবং দেশের জনসংখ্যা, শনাক্ত সংখ্যা এবং শনাক্ত হতে পারে, এই যে অনুমান ভিত্তিক সংখ্যা, এর প্রেক্ষাপটে সারা দেশে যে পরিমাণ পরীক্ষা হওয়া দরকার এবং যে পরিমাণ জরিপ, আমরা ইংরেজিতে বলি সেরো সার্ভিলেন্স, সেটি হওয়া দরকার, তার কোনোটাই কিন্তু হচ্ছে না। না হওয়ার কারণে আমরা জানি না দেশে কি পরিমাণ মানুষ সংক্রমিত রয়েছে এবং আমরা জানি না এই সংক্রমণের কত ভাগ কোন জায়গায়, শহরে কত, মফস্বলে কত, গ্রামে কত, আমরা জানি না। কারণ দেশে এই জাতীয় সেরো সার্ভিলেন্স বা করোনা জরিপ করা হয়নি। তাহলে আমরা সিদ্ধান্তগুলো নেই কিভাবে? আমরা সিদ্ধান্তগুলো গ্রহণ করছি সাধারণ জ্ঞান তাত্ত্বিক ভাবনার থেকে, বিজ্ঞানসম্মত বিজ্ঞান ভিত্তিক ভাবনার থেকে না। তার ফলে যেটি হচ্ছে, আপনারা দেখুন, পৃথিবীর যেসব দেশে করোনা প্রতিরোধী কার্যক্রম সক্রিয় এবং জারি ছিল এবং আছে, প্রায় সবগুলো জায়গায় কিন্তু 3 মাসের পরে করোনা সংক্রমণের সূচক নিম্নগামী হয়েছে। কিন্তু দেশে আমরা দেখছি গত কয়েক মাস, অনেকগুলো সপ্তাহ যাবৎ একটি উচ্চতায় ওঠার পরে সেটি প্রলম্বিত হচ্ছে। এবং আমরা প্রতিরোধ কার্যক্রমকে সমন্বিত এবং কার্যকর করার জন্য সবচেয়ে বেশি জোর দিয়েছি টেস্টের উপরে। যখন সংক্রমণ সংখ্যা দেশে বাড়ছে, টেস্ট বাড়ানোর যখন বেশি দরকার, তখন আমরা দেখলাম টেস্ট কমানোর জন্য নানা জাতীয় পদক্ষেপ নেওয়া হলো। তার মধ্যে একটি আমরা জানি ফি আরোপ করলো। আমরা জানি নমুনা দেওয়ার সময় লোকজনকে কি পরিমাণ ভোগান্তির সম্মুখীন হতে হয়েছে এবং রিপোর্ট পেতে কতদিন লাগবে এটি কেউ জানতো না। এমনও হয়েছে যে রিপোর্ট পেতে রোগী মরে গিয়েছে, তারপরে রিপোর্ট পাওয়া গেছে, এমনও ঘটেছে। অন্যদিকে আমরা দেখলাম একটি সিন্ডিকেট, স্বাস্থ্য বিভাগের এবং বাইরের কিছু মানুষজন যারা হাসপাতালের মতো বিজনেসের সাথে যুক্ত, তারা মিলে একটি সিন্ডিকেট করে কি পরিমাণ অব্যবস্থাপনা, মিথ্যাচার, জালিয়াতি করলো। ফলে মানুষজন
এই ব্যবস্থাপনার উপরে আস্থা হারিয়ে স্যার আমরা সব মিলে আপনি যেটা বলছেন আমি সেই কথাটাতেই আবার আসছি, করোনার ব্যাপারে একটা অন্ধকার জায়গায় চলে গেলাম। না, যে কথাটা বলছেন আপনি যে একটা ব্যবস্থাপনা যে বিষয়টা আমাদের সামনে আসছে যে হয়তো আমরা সঠিকভাবে এটাকে পরিচালনা করতে পারিনি, কিন্তু এখানে কি জনগণের অংশগ্রহণের ব্যাপারটা অনেক বেশি মুখ্য কিনা, যে সে নিজে জনগণের আগ্রহটা আমরা সৃষ্টি করতে পারি নাই, এমন কিছু আছে কিনা, বা জনগণকে আরো বেশি সচেতন করার প্রয়োজন ছিল কিনা? ধন্যবাদ। একটি ব্যাপার তো বোঝা যায় যে জনগণকে আমরা শুধুমাত্র কথা বলে, একটা প্রেস বিজ্ঞপ্তি দিয়ে অথবা টেলিভিশনে কথা বলেই তো আমরা জনগণকে অভ্যস্ত করতে পারবো না। অভ্যস্ত করার জন্য, একটি আচরণ পরিবর্তন করার জন্য দরকার হয় তাদেরকে উদ্বুদ্ধ করা, উদ্দীপ্ত করা, উজ্জীবিত করা, একই সাথে আইনি বাধ্যবাধকতা। আমরা না পেরেছি উদ্বুদ্ধ করতে, না পেরেছি আইনি বাধ্যবাধকতা আরোপ করতে, ফলে মানুষজন এটি বোঝে নাই। এবং তাদেরকে কথা না বলে যে বার্তাটা দেয়া হয়েছে সেটি হচ্ছে, বার্তাটা কেমন? করোনা বিরোধী কার্যক্রম গ্রহণ করা হলো, তার কোনোটাই শতভাগ প্রয়োগ হলো না। ধরুন ঢাকাতে অথবা চট্টগ্রাম মহানগরে রেড জোন অনেকগুলো ঠিক করা হলো, সেখানে এলাকা ভিত্তিক লকডাউন হবে। আমরা দেখলাম দুটো এলাকায় লকডাউন হওয়ার পরে সেটি আর প্রয়োগ হলো না। এসবের মধ্য দিয়ে মানুষ ধরে নিয়েছে সরকার যা বলে তা করে না, এবং যতটা করার দরকার তার কোনো কিছুই করে না। আমাদেরকে এই রোগ শোক নিয়ে আমরা চলবো, আমরা মারা যাব, বাঁচবো আমাদের মতো আর কি, অর্থাৎ এক ধরনের নিয়তি নির্ভরতা। এই নিয়তি নির্ভরতার কারণেই কিন্তু আমরা দেখব মানুষজন যেমন অবশ্যই আপনার বিষয়টাকে নিয়ে আমরা কথা বলবো, যেখানে গণপরিবহনের লকডাউনের কথা বলেছেন যে আমরা এলাকা ভিত্তিক লকডাউন করে আসলে আমরা যে সুফল পাওয়ার কথা ছিল সেটা হয়তো পাইনি। আমরা সেই বিষয়টা আলোচনায় আসবো ছোট্ট একটা বিরতি নেওয়ার পরে। দর্শক কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন, নিশ্চিত ছোট্ট একটি বিরতি। নিটল টাটা মাই টিটিপি সংলাপে আবারও সবাইকে স্বাগতম। আমরা আলোচনা করছি জনস্বাস্থ্য ও গণপরিবহন নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান, পরিবহন বিশেষজ্ঞ, এবং রয়েছেন ডাক্তার লেলিন চৌধুরী, তিনি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। আমরা একটু কথা বলবো মিজান স্যারের সঙ্গে। স্যার একটু বলবেন যে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম যে 1 তারিখ থেকে ফিরে যাচ্ছে আগের ভাড়ায়, আমাদের সড়কে যে ধরনের পরিবহন চলে সেই পরিবহনগুলো মূলত এক ধরনের নয়, বিভিন্ন ধরনের গণপরিবহন আমরা দেখতে পাই। সেক্ষেত্রে শুধুমাত্র বাস কন্ডাক্টর, মানে বাসের কন্ডাক্টর, চালক এবং অন্যান্য বাস সম্পর্কিত লোকজনের সঙ্গে আলোচনার বাইরে অন্যদের সঙ্গে আলোচনার সুযোগ ছিল কিনা, বা তাদের সঙ্গে আলোচনা করার ব্যাপার ছিল কিনা, বিশেষ করে পরিবহন ক্ষেত্রে? গণপরিবহন যদি বলেন, গণপরিবহনের সংজ্ঞার মধ্যে সংজ্ঞা যদি আমরা বলি যে যেটি একটা ফিক্সড রুট ধরে চলবে এবং সেটি ব্যবহার করতে গেলে আপনাকে একটা নির্দিষ্ট ভাড়া দিতে হবে, সেগুলোকেই আমরা গণপরিবহন বলি। সেই ক্ষেত্রে গণপরিবহনের যখন ভাড়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় তখন কিন্তু সরকারের যেই অর্গান রয়েছে বিআরটিএ, তারা গণপরিবহনের যেই মালিক রয়েছেন তাদের সাথে কথা বলে এই ভাড়াগুলো নির্ধারণ করেন। তবে এই ক্ষেত্রে এটা সঠিক যে সেই ক্ষেত্রে যাত্রীদের সরাসরি আপনার অংশগ্রহণের সেখানে সুবিধা থাকে না, বা যাত্রীদের সুবিধার কথা বলার জন্য বা যাত্রীদের পক্ষ হয়ে কথা বলার জন্য কেউ থাকে না। সেই দায়িত্বটা কিন্তু সরকারকেই পালন করতে হয়। আর আপনি যে অন্য পরিবহনের কথা বলেছেন যেগুলো ব্যক্তিগত পরিবহন, সেই ব্যক্তিগত পরিবহনের ক্ষেত্রে তো আপনার ভাড়ার বিষয়গুলো যেহেতু আসে না, সেই ক্ষেত্রে তাদের সাথে আসলে কথা বলার প্রয়োজন হয় না। স্যার ঠিক ব্যক্তিগত না, যেমন ধরেন আমরা বিভিন্ন ধরনের ট্যাক্সি, স্কুটার, এগুলো তো আপনার ভাড়ার বিনিময়ে চলে। সেক্ষেত্রে তাদের সঙ্গে তারা কিভাবে চলবে সেই ধরনের কোনো নীতিমালা বা আলোচনা প্রয়োজন ছিল কিনা? না, যেগুলো আপনি অ্যাপস ভিত্তিক যে পরিবহনগুলোর কথা আপনি বললেন, সেগুলোর ব্যবহার বিধিটা যদি আপনি দেখেন, সেখানে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মানে একজন যাত্রী ব্যবহার করছে, একাধিক যাত্রী কিন্তু ব্যবহার করছে না। তাহলে সেই ক্ষেত্রে আপনার
সেই পরিবহনগুলো কিন্তু এই করোনার এই সময়ে কিন্তু ভাড়া বাড়ানো হয়নি, এবং তারা আগে যেভাবে চলতো সেভাবেই চলছে। শুধুমাত্র আমাদের গণপরিবহন বা পার্টিকুলারলি আমি যদি বলি বাসের ক্ষেত্রে, বাসের ভাড়াটা আপনার 60% বাড়ানো হয়েছিল, এবং তারা যেটি মালিকরা যেটা বলেছিলেন যে তারা যেহেতু সরকার বলেছে যে এক মানে 2 সিটের যে 2জন প্যাসেঞ্জার না বসিয়ে একজনকে বসাতে হবে, তাদের যুক্তি ছিল যে তারা 50% প্যাসেঞ্জার যেহেতু নিতে পারছে সেহেতু ভাড়া ডাবল করতে হবে। সেখান থেকে বার্গেনিং করে 60%টা বর্ধিত ভাড়াতে ওই সময় শর্ত সাপেক্ষে আপনার চলাচল করেছে। কিন্তু দেখা গেছে যে অল্প কয়েকদিন আপনার সেই স্বাস্থ্যবিধি কিছুটা হয়তো মানা হলেও এরপরে আর স্বাস্থ্যবিধি মানা হয়নি, এবং যাত্রী প্রায় সকল সিটেই যাত্রী নেওয়া হয়েছে, এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে যে দাঁড়িয়েও যাত্রী নেওয়া হয়েছে, এবং স্বাস্থ্যবিধি সেখানে মানে মানা হয়নি। সেই বিষয়গুলো কিন্তু কনসিডারেশনে নিয়েই জনগণের উপর যে বাড়তি একটা ভাড়ার চাপ পড়েছিল সেটাকে লাঘব করার জন্য বা আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্যই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আগামীকাল থেকে আগের মতো অবস্থায় চলবে। কিন্তু সেটা আমিও যেটি আলোচনা করেছি, আমার যে আরেকজন যে আলোচক রয়েছেন ডক্টর লেলিন, উনিও বলেছেন যে আসলে এই অল্প এত বাসের মধ্যে যেহেতু সীমিত পরিসর, সেই সীমিত পরিসরে এমনি আমাদের দেশের বাসগুলোর সিটের কন্ডিশন যদি আমি দেখি, এবং আমার ব্যাকগ্রাউন্ডের যে ছবি দেখছেন সেখানে 2টা সিটের মধ্যে ডিস্টেন্স কিন্তু আপনার মানে 6 ইঞ্চিও নেই। তাহলে 2জন মানুষ, যেটি আমাদের মানে স্বাস্থ্যবিধি মানার জন্য বলা আছে যে ন্যূনতম আপনার 3 ফিট দূরত্ব বজায় রাখতে হবে, সেটা কিন্তু কোনোভাবেই আপনার সম্ভব না। এবং এর মধ্যেও যদি মানে মাস্ক বিহীন যদি কোনো যাত্রী থাকে তখন কিন্তু তাদের কি বলবো যে করোনার সংক্রমণের মানে মাত্রার বা ভয়াবহতা কিন্তু আরো বেড়ে যেতে পারে। সেই বিষয়গুলো কিন্তু আমাদের বিবেচনায় নিতে হবে। এবং আমরা সবসময় বলছি যে ঢাকা শহরে আপনার গণপরিবহনের অপ্রতুলতা রয়েছে, এবং গণপরিবহনের ব্যবহারের যেই মানে আমরা অনেক সময় সেটাকে নৈরাজ্যকর পরিস্থিতি বলি, সেটাকে যদি আমরা একটা শৃঙ্খলার মধ্যে না আনতে পারি, এবং আমাদের মাস ট্রানজিট যে প্রকল্পগুলো রয়েছে এমআরটি বা বিআরটি, এগুলো যতক্ষণ না আমরা যাত্রীদের জন্য নিয়ে আসতে পারবো ততক্ষণ পর্যন্ত কিন্তু ঢাকা শহরের কনজেশনও আমরা দূর করতে পারবো না, এবং যাত্রীদের যে স্বাস্থ্যবিধির কথা আমরা বলছি সেই স্বাস্থ্যবিধিটাও কিন্তু মানানো সম্ভব হবে না। স্যার ওই বিষয়টা একটু বলবেন আরেকটু, আমি আপনার সঙ্গে যোগ করতে চাই যে যাত্রীরা নিজেরা ধরেন স্বাস্থ্যবিধি মেনে চললো, কিন্তু সেখানে চালক, হেল্পার, তারপরে কন্ট্রাক্টর এরা কেউ স্বাস্থ্যবিধি মানছেন না, এবং এরা যখন পরিবহন চালাচ্ছেন যে সমস্ত শর্ত দেয়া আছে কোনোটাই ওনারা মানবেন বলে আমার মনে হয় না, কারণ আমরা স্বাস্থ্যবিধি মানতে দেখিনি গত কয়েক মাসে। তো আপনি কি মনে করেন যে তারা নিজেদের মধ্যে চেঞ্জ করবেন, বা তারা যারা পরিবহন খাতে জড়িত তারা নিজেরা পরিবর্তিত হবেন মানুষের এই? আমার কাছে কিন্তু মানে সেটি মনে হয় না যে আপনার ড্রাইভার, হেল্পার বা কন্ডাক্টর যারা রয়েছে ওই সময় তারা কিন্তু, আমি যেটা শুরুতেই বলেছি, প্রথম 2-1 দিন তারা মাস্ক পরিধান করেছে বা স্বাস্থ্যবিধির যে শর্তগুলো দেওয়া হয়েছিল তারা হয়তো কিছুটা মেনেছে, কিন্তু তারপরে আর মানেননি। এখন এই সময়ে কিন্তু তারা আরো হয়তো মানবেন না। সেই ক্ষেত্রে একটা আপনার মনিটরিং এর ব্যবস্থা কিন্তু রাখতে হবে, এবং সেটা সরকারের পক্ষ থেকেই কিন্তু করতে হবে। এবং সেই একই সাথে আমি যেটা যুক্ত করতে চাই, এখানে বাস মালিক যারা রয়েছেন তাদেরকেও কিন্তু তাদের সদিচ্ছাটা দেখাতে হবে। শুধুমাত্র তারা ড্রাইভারদের উপর বাসটি ছেড়ে দিল আর দিন শেষে তারা একটি টাকা তাদের কাছ থেকে নিল, এই যে তাদের মন মানসিকতা, সেটা থেকে কিন্তু তাদের বের হয়ে আসতে হবে, এবং যাত্রী যারা তাদের স্বাস্থ্য সেবা বা স্বাস্থ্য সুরক্ষা যেন নিশ্চিত হয় সেই ব্যাপারে প্রতিনিয়ত তাদের ড্রাইভার বা যারা হেল্পার থাকবে বা কন্ডাক্টর থাকবে তাদের সাথে কথা বলতে হবে, তাদেরকে বোঝাতে হবে, এবং একই সাথে সরকারের দায়িত্ব থাকবে যে এই বিষয়টি মনিটরিং করা, যে আসলেই যে তারা স্বাস্থ্য সুরক্ষা মেনে চলছে কিনা। তাদের নিজেদের তো আগে স্বাস্থ্য সুরক্ষা মেনে চলতে হবে, এরপরে যাত্রীরা যারা আসবেন বাসে তাদের কাছে যদি আমরা অনুরোধ করি তারা নিজ দায়িত্বে সবাই মাস্ক পরিধান করবেন এবং গ্লাভস পরবেন, বা অনেকে এখন
নিজেদের কাছে হ্যান্ড স্যানিটাইজার রাখে, সেটা তারা মাঝে মধ্যে ব্যবহার করবে, বিশেষ করে যখন বাসের হাতল তারা ধরবেন, সেই ধরার পরে অবশ্যই সেই হাত দিয়ে তাদের নাকে মুখে যেন তারা, এটা নিজের সচেতনতার কথাই আপনি বলছিলেন যে নিজেদেরকে সচেতন হতে হবে। লেলিন সাহেব, যেটা বলবো আপনার কাছে, আমি যেখানে শেষ করেছিলাম যে আপনি বলছিলেন যে আমরা লকডাউন করেছিলাম, তো লকডাউনে যেহেতু আমরা সচেতন, আমরা ওইভাবে না, এখনো না। আপনি বলছেন যে হয়তো টেলিভিশন, পত্র পত্রিকা বা ব্রিফিং দিয়ে মানুষকে সচেতন করা যাবে না, নিজেদেরকে উদ্যোগ নিয়ে। এই ক্ষেত্রে আপনি কি মনে করেন যে বিশেষ করে যারা অনগ্রসর আমরা জনগোষ্ঠী, তাদেরকে আমরা কিভাবে সচেতন করব? তারা তো টেলিভিশন, অনেকে হয়তো টেলিভিশন দেখেন না, অনেকে হয়তো এরকম পত্রিকা পড়েন না। ধন্যবাদ। আমরা জানি একটা সমাজে 4 ধরনের মানুষ থাকে। একদল মানুষ অনেক বেশি অগ্রসর, তাদের কিছু বলতে হয় না। আরেকদল কিছুটা অগ্রসর, তারাও মেনে নেয়। কিন্তু অধিকাংশ মানুষ, তাদেরকে কোনো নূতন অভ্যাসে, নূতন আচরণে যদি আমরা অভ্যস্ত করতে চাই, একদিকে তাদেরকে ঘরে ঘরে গিয়ে বলতে হয়। যেমন ধরুন, আমরা নির্বাচনের সময় ঘরে ঘরে গিয়ে ভোট চাই। যদি আমাদের সরকারি বেসরকারি যে সামর্থ্য এবং জনবল রয়েছে, তাদেরকে ব্যবহার করে, জনপ্রতিনিধিদের ব্যবহার করে আমরা ঘরে ঘরে গিয়ে সাধারণ মানুষকে বলতে হবে যে তোমাদের মাস্ক পরতে হবে, আপনাদের মাস্ক পরতে হবে, গ্লাভস পরতে হবে, এই দূরত্ব রাখতে হবে। আর যদি এটি না করেন, তার দুটো খারাপ জিনিস, একটা হচ্ছে রোগ ছড়াবে, তাতে আমাদের সবকিছু বন্ধ থাকবে, অন্যদিকে আপনার শাস্তি হবে। আমরা এটিকে বলি মোটিভেশন বা উদ্বুদ্ধকরণ, উদ্দীপ্তকরণ, আর একটা বলি আইনি বাধ্যকতা বা পানিশমেন্ট। এই দুটো যখন একত্রে মানুষের কাছে পৌঁছানো হয় বারবার, তখনই কিন্তু মানুষ তার আচরণটা পরিবর্তন করে। দুর্ভাগ্যজনক যে করোনা সংকটটা শুরুর কাল থেকে আমরা কাগজে কলমে যাই পরিকল্পনা করি না কেন, এটিকে আমরা বাস্তবায়নের জন্য ওইভাবে আমরা কিন্তু পথে নামিনি। আমরা যে কটা জায়গায় পথে নেমেছিলাম, আমরা বলতে পারি ঢাকার টোলার বাগে আমরা যখন লকডাউন করেছিলাম, তখন টোলার বাগে কিন্তু মানুষকে উদ্বুদ্ধ করা হয়েছিল, উদ্দীপ্ত করা হয়েছিল। আমরা দেখেছি স্থানীয় লোকজন কিন্তু পুরো কাজটাকে প্রধানত তারাই সামাল দিয়েছে। আমরা পূর্ব রাজাবাজারেও দেখেছি সাধারণ মানুষজনকে যখন যুক্ত করা হয়েছে, তারা অনেক কাজটাই করেছে। এ কারণেই কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা সংকট মোকাবেলার জন্য যে কয়টা প্রধান স্তম্ভের কথা বলেছে, কৌশলের কথা বলেছে, তার একটি হচ্ছে জনসম্পৃক্ততা বা কমিউনিটি এনগেজমেন্ট বা মাস মোবিলাইজেশন। দুর্ভাগ্যজনক ভাবে হলেও আমরা মাস মোবিলাইজেশন বা কমিউনিটি এনগেজমেন্ট বা জনসম্পৃক্ততা কোনোটা করার জন্য উদ্যোগ নেইনি। বরঞ্চ আমরা যে কাজটি করেছি, যেমন ধরুন গণপরিবহন কিভাবে চলবে, এই ব্যাপারে সিদ্ধান্ত কে দেবে? যখন দেশে কোনো মহামারী চলে, তখন আমরা জানি মহামারী নিয়ন্ত্রণ এবং নির্মূল যে আইন 2018, সেটি বলবৎ হয়, এখনো বলবৎ আছে। তাহলে সেই সময়ে গণপরিবহন কিভাবে চলবে, স্কুল কিভাবে খুলবে অথবা খুলবে না, পুরো বিষয়টা কিন্তু জনস্বাস্থ্য নিয়ে যারা কাজ করছে স্বাস্থ্য বিভাগের এবং যে কমিটিগুলো রয়েছে, টেকনিক্যাল অ্যাডভাইজার কমিটি, তাদের সাথে আলোচনা করে কিন্তু ঠিক করা হবে। কিন্তু আমরা সর্বত্রই দেখছি বাংলাদেশে এই কাজটি হচ্ছে না। সিদ্ধান্ত নিতে গিয়ে ধরা গেল রাস্তার ব্যাপারে ডক্টর মিজানুর রহমানের মতো শ্রদ্ধেয় অধ্যাপকরা যে কথাটা বললেন, সেটি গ্রহণ করা কি হলো না, এটা তাদের জানানো হয় না। বরঞ্চ আমরা যারা আছে পরিবহন, সড়ক পরিবহন মন্ত্রণালয়ে, তারা তাদের মতো করে সিদ্ধান্ত নিল। আমরা বারবার দেখছি বিজ্ঞান ভিত্তিক জ্ঞান এবং সিদ্ধান্তর চেয়েও সাধারণ জ্ঞান ভিত্তিক আমলাতান্ত্রিক সিদ্ধান্তকে আমরা সব জায়গায় প্রাধান্য দিচ্ছি, মহামারী নিয়ন্ত্রণের ক্ষেত্রে প্রাধান্য দিচ্ছি বলেই কিন্তু আমরা একটা অন্ধকার জায়গা চলে গিয়েছি। আপনারা দেখেছেন কয়েকদিন আগেই ল্যান্সেট একটি প্রবন্ধ প্রকাশ পেয়েছে যে বাংলাদেশ মহামারীর বিভৎস রূপ দেখে নাই। এই কথাটা কেন এসছে? কারণ মহামারীর স্বরূপটা কি দেশে, আকৃতি কতটা, বিস্তৃতি কতটা, ধরন কেমনটা, কোন জনগোষ্ঠীতে বেশি, কোন জনগোষ্ঠীতে কম, অথবা কোন জেলায় বেশি, কোন জেলায় কম, এরকম কোন সার্ভিলেন্স তো, জরিপ তো আমাদের নাই। ফলে আমরা জানি না বাংলাদেশে করোনাটা কি অবস্থায় আছে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আমরা দেখেছি ঢাকা শহরে আইডিসিআর এবং আইসিডিআরবি যৌথ উদ্যোগে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এবং ইউএসএইড এর অর্থায়নে একটি জরিপ করেছিল। সেখানে আমরা দেখেছি ঢাকার 9 ভাগ মানুষ করোনা আক্রান্ত।
যদি ঢাকাটাকে আমি স্যাম্পল হিসেবে নেই, তাহলে সারা দেশের 9 ভাগ মানুষের কত মানুষ আক্রান্ত ভাবুন। আমরা কতজনের পরীক্ষা টেস্ট করেছি, কতজনের চিকিৎসা করেছি। আমি এই জায়গা থেকেই বোঝাতে পারি যে আসলে আমরা যে জায়গাটা থেকে আসি, এই জায়গাটায় সিদ্ধান্ত নেওয়ার জন্য বিজ্ঞান ছাড়া আর কোনো পথ নেই। আপনি যদি অর্থনীতি সচল রাখতে চান, তাহলে বিজ্ঞান ভিত্তিক করতে হবে। দেখুন অস্ট্রেলিয়া কি দাঁড়ালো, একটি কেস থেকে মেলবোর্নে ভিক্টোরিয়াতে কি দাঁড়ালো, তার মানে আমরা যদি কোনো অসতর্কতার কারণে একটি দুটো কেস থেকে কিন্তু এটি আবার ব্যাপক জনসংহারী রূপ ধারণ করতে পারে। তখন কিন্তু আমরা অর্থনীতিকে এখন যেটুকু সচল করতে চাই অথবা আমরা স্বাভাবিক দেখাতে চাই, তার চেয়ে কিন্তু অনেক গুণ বেশি পিছিয়ে যেতে হবে। এই জন্যই পুরো করোনা নিয়ন্ত্রণ এবং করোনাকালীন যে কোনো বিষয় যার সাথে মানুষ যুক্ত, মানুষের সমাবেশ যুক্ত, যাতায়াত যুক্ত, অথবা মানুষের সবকিছু যুক্ত, সেখানে কিন্তু জনস্বাস্থ্য এবং জনস্বাস্থ্য বিজ্ঞান, রোগ তত্ত্বীয় দৃষ্টিকোণ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে গাইডলাইন, এগুলোর উপর ভিত্তি করে কিন্তু এগুতে হবে। দুর্ভাগ্যজনকভাবে আমরা গণপরিবহন খোলার সময় এবং এখন যে সিদ্ধান্ত নিচ্ছি কালকে থেকে যেটা হবে, সেক্ষেত্রেও কিন্তু এই জনস্বাস্থ্যের দৃষ্টিকোণ, রোগতাত্ত্বিক দৃষ্টিকোণ, স্বাস্থ্য বিজ্ঞান ভিত্তিক দৃষ্টিকোণকে কিন্তু প্রাধান্য দেওয়া হয় নাই। জি, আমরা সেই আলোচনায় আবার আসবো। আমরা নিতে হচ্ছে একটা ছোট্ট বিরতি। দর্শক কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন। সবাইকে আবারও স্বাগত নিটল ডাটা মাই টিভি সংলাপে। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু জনস্বাস্থ্য ও গণপরিবহন। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান, পরিবহন বিশেষজ্ঞ, এবং ডক্টর লেলিন চৌধুরী, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। আমরা আবারও আপনাদেরকে স্বাগত জানাই। আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম এবং বিরতির আগে যে বিষয়টা নিয়ে শেষ করেছিলাম, তা হচ্ছে যে আমরা এখনো সচেতন নই এবং আমাদের সচেতন বা আমাদের মধ্যে উদ্দীপনা জায়গার মতো কোনো বিষয় কাজ করছে না। স্যার একটু বলবেন লেনিন স্যার, যে কিভাবে আমরা এই অবস্থা থেকে উত্তরণ করতে পারি? ধন্যবাদ। আমরা কতগুলো জায়গা হারিয়ে ফেলেছি। একটা হচ্ছে শুরুর সময় থেকে আমরা আমাদের যারা নীতি নির্ধারক এবং যারা করোনা প্রতিরোধী কার্যক্রমকে বাস্তবায়ন করছে, তারা এক ধরনের কর্তৃত্ব পরায়ণ মনোভাব গ্রহণ করে এসছে। যেমন দেখুন, জনপ্রতিনিধিগণ, তিনি এমপি হন অথবা ইউনিয়ন পরিষদের কমিশনার হন, তাদেরকে যুক্ত করা হয় নাই। যুক্ত করা হয়েছে সরকারি যারা চাকরি করে আমরা তাদের। আমরা জানি 64টা জেলার কোঅর্ডিনেশনের দায়িত্বে, কিন্তু সমন্বয়ের দায়িত্বে সচিবগণ, এমপি অথবা অন্য কেউ না, জেলা পরিষদ চেয়ারম্যান অথবা ইউপি চেয়ারম্যান অথবা উপজেলা পরিষদ চেয়ারম্যান। দ্বিতীয় আরেকটা ব্যাপার, মানুষজনকে উদ্দীপ্ত কখন করতে হয়, উদ্বুদ্ধ কখন করতে হয়। আমরা বলি লোহাটি যখন গরম তখনই তাকে আঘাত করতে হয়। করোনা আক্রমণে যখন আমরা ভীত, সন্ত্রস্ত, আশঙ্কায় দুলছি, সেই সময় আমাদের কটা কাজ ছিল। একটি কাজ হচ্ছে মানুষজনকে করোনা প্রতিরোধী লড়াইয়ের জন্য মানসিকভাবে তৈরি করা, করোনা প্রতিরোধের লড়াইয়ের জন্য একটা বিজ্ঞান ভিত্তিক রণকৌশল তৈরি করে, একটা প্রজেকশন মডেল তৈরি করে কোন কোন জায়গায় আমরা বাধা দিব সেটি নির্ধারণ করা, এবং সেটি বাস্তবায়নের জন্য একটা সক্ষম, সামর্থ্যবান কাঠামো গড়ে তোলা যায়। এবং সেখানে আপনার সরকারি, বেসরকারি এবং এনজিও সহ নানা ধরনের লোক যারা এর সাথে যুক্ত হতে পারে, সবাইকে যুক্ত করে একটি জাতীয় স্রোত তৈরি করতে হবে। সেই স্রোত কি আমরা তৈরি করতে ব্যর্থ হয়েছি, বা আমরা সেই সঠিক পথে যাইনি? এখন আমাদের করণীয়টা কি? আমরা সে পথে হাঁটিনি। আমরা মনে করেছিলাম, আমাদের নীতি নির্ধারকরা মনে করেছিল, সরকারি যে নিয়োগপ্রাপ্ত যে মানুষগুলো, সরকারি কর্মচারী আর কর্মকর্তা যাই বলুন না কেন, তাদের দিয়ে পুরো বিষয়টাকে মোকাবেলা তারা করাবে। মূলত এই কারণেই একদিকে যেমন জনসম্পৃক্ততা বা কমিউনিটি এনগেজমেন্ট বা মাস মোবিলাইজেশন এটি ঘটেনি, অন্যদিকে করোনা প্রতিরোধের জন্য সর্বস্তরের মানুষের যে ভেতর থেকে যে বোধটা তৈরি হয় সেটা কিন্তু আসেনি। অথচ আমরা দেখেছি এই দেশেই বন্যার সময়, সিডারের সময়, আইলার সময় সমস্ত মানুষ ঝাঁপিয়ে পড়েছে। মূলত আমরা ওই জায়গাটিতে আমাদের নীতি নির্ধারকরা, আমাদের স্বাস্থ্য বিভাগ করতে ব্যর্থ হয়েছে। এখন তাহলে কি করবে? এখন খুব পরিষ্কার কিছু কথা। আজ
আজকে আমরা কি করব সেই পরিকল্পনা করার জন্য আমাদের জন্য কিছু ডাটা দরকার, তথ্য দরকার। সেই তথ্য নাই। এটি তো একটা খুব করুণ অবস্থা। আমরা জানি যে কোনো বিজ্ঞান ভিত্তিক পরিকল্পনার প্রথম শর্ত হচ্ছে বাস্তব অবস্থা সম্পর্কে তথ্য, ডাটাবেস, জরিপ। আমরা কোনো সেরো সার্ভিলেন্স বা জরিপ করিনি, করোনা জরিপ করিনি। আমরা তথ্য সংগ্রহের জন্য র্যান্ডম স্যাম্পলিং এর ভিত্তিতে সারা দেশে কি অবস্থা তার কোনো পাইলট স্টাডি আমরা করিনি। তাহলে আমরা কি করব? আমরা বলতে পারি সেই একই কথা যে করোনার যে অবস্থাটা রয়েছে এই অবস্থাটাকে একদিকে যেমন প্রচুর টেস্টের সংখ্যা বাড়াতে হবে, টেস্টের সংখ্যা বাড়িয়ে আমরা করোনার ধরনটা বুঝে সেই অনুযায়ী আমরা অ্যাক্ট অথবা রিঅ্যাক্ট করব। টেস্টের সংখ্যার ক্ষেত্রে কিন্তু কথা আছে। আমাদের কারিগরি কমিটি বেশ আগেই কিন্তু বলেছে যে মাল্টিপল অ্যাপ্রোচ হতে হবে, অর্থাৎ আরটিপিসিআর টেস্ট, অ্যান্টিজেন, র্যাপিড অ্যান্টিজেন টেস্ট, অ্যান্টিবডি টেস্ট, সবগুলোর সমন্বয়ে যেটা যেখানে কার্যকরী সেটা করে আমাদেরকে একটি অবস্থা দাঁড় করাতে হবে। এখন শেষ কথা হচ্ছে যে বর্তমানে যে বিদ্যমান পরিস্থিতি, যে ঘোলা অস্পষ্ট পরিস্থিতি, এর থেকে বেরিয়ে আসার জন্য একদিকে টেস্টের সংখ্যা বহুগুণে বাড়াতে হবে, দেশব্যাপী পাইলট স্টাডি বা সেরো সার্ভিলেন্স বা করোনা জরিপ করতে হবে, এবং সেই জরিপের ফলাফলের উপর ভিত্তি করে আমাদের রণকৌশলটা নির্ধারণ করতে হবে। সেই জায়গাটাই আমরা বলছিলাম যে যদি আমরা টেস্ট বাড়াই এবং আমরা যদি সেদিকে যাই যে আমরা কত মানুষ আক্রান্ত সেই তথ্যটা থাকে, তাহলে হয়তো আমরা বিজ্ঞান ভিত্তিক কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো। স্যার, আমি মিজান স্যারের কাছে আসবো। স্যার, একটু বলবেন আমাকে যে কালকে থেকে হয়তো আমরা গণপরিবহনে অনেক মানুষ দেখব, হয়তো অনেক মানুষ স্বাস্থ্যবিধি না মেনেই বাসে চড়ার চেষ্টা করবেন অথবা বাস চালানোর চেষ্টা করবেন। সেক্ষেত্রে আমরা যেহেতু জানি যে এখানে শিক্ষার একটা ব্যাপার আছে, যেটা লেলিন স্যার বললেন যে আমাকে সচেতন হতে হবে, টেস্টের ব্যাপার, টেস্ট করতে হবে। সেই বিষয়টা কিন্তু যারা একটু অনগ্রসর তারা হয়তো এটা মানবেন না বা মানেন না বা করেন না, অথবা তার মধ্যে ভয় কাজ করে না। এই এমন পরিস্থিতিতে আগামীকাল আমি কিভাবে গণপরিবহনে আসবো, গণপরিবহনে চড়বো, একটু যদি বলেন সংক্ষেপে। গণপরিবহনের আসলে যেই কালকে আমরা খুব বেশি ভয় পাচ্ছি, আমার মনে হয় যে আগের থেকে তো অবস্থা তো একই রকম। আসলে আপনার, আমি বললাম যে প্রথম কয়েকদিন হয়তো বাসে আপনার অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করেছে, তারপরে কিন্তু আপনার প্রায় পরিপূর্ণ যাত্রী নিয়ে চলাচল করেছে এবং কোথাও কোথাও আপনার দাঁড়িয়েও যাত্রী নিয়েছে। তাহলে ওই অবস্থা তো আপনার গত 2 মাস 2.5 মাস তো আপনার চলেই আসছে। আগামীকাল থেকে তো আপনার নতুন কিছু যে সংযোজন হচ্ছে তেমন কিন্তু না, পরিস্থিতির তো কোনো পরিবর্তন তো হচ্ছে না। শুধু একটা পরিবর্তনই হচ্ছে যে আগে জনগণকে আপনার 60% ভাড়া বেশি দিতে হতো, আগামীকাল থেকে সেটা দিতে হবে না, এবং সেই কারণে হয়তো আপনার যাত্রীর সংখ্যা আরো বেড়ে যাবে, এবং যাত্রীর সংখ্যা আরো বেড়ে যাবে এখন আপনার দাঁড়িয়ে যাত্রীর সংখ্যাও আপনার বেড়ে যাবে, এবং সেই ক্ষেত্রে আপনার এত কনজাস্টেড একটা ছোট একটা বাসের মধ্যে এত বেশি সংখ্যক যাত্রী যখন চলবে, তখন স্বাস্থ্যবিধির আসলে কি অবস্থা হবে সেটাই নিয়ে একটু আমার মধ্যে আশঙ্কা কাজ করছে। তাছাড়া আগের চেয়ে যে গুণগত যে কোনো নতুন পরিবর্তন আসবে তা কিন্তু না। তবে আমাদের যেটা আমাদের দায়িত্ব যে মানুষকে সচেতন করা, সেটা আমাদেরকে করেই যেতে হবে। এবং যারা যাত্রী হিসেবে বাসে উঠবেন তাদের কাছে আমাদের সবসময় অনুরোধ থাকবে, অবশ্যই আপনারা মাস্ক পরিধান করবেন। বাসা থেকে আসলে শুধু যাত্রী হিসেবে না, বাসা থেকে আপনি বের হলেই আপনার মাস্ক আপনার পরিধান করার অভ্যাসটি গড়ে তুলতে হবে, এবং সম্ভব হলে হাতে গ্লাভস পরতে হবে। এবং যারা গ্লাভস পরবেন না তারা কিছু সময় পরপরই যেখানে আপনি সাবান পানি পাবেন সেখানে আপনার হাত দুটি ভালোভাবে ধুবেন। এই ব্যবস্থাটাই আমাদের সবার কাছে আমাদের। এবং স্যার, আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনার সঙ্গে মিলিয়ে তাল মিলিয়ে যে এই যেগুলো বললেন, আপনি সাজেশন দিলেন, রেলিন স্যার যেটা সাজেশন দিলেন, এটাকে মনিটর করার জন্য নিশ্চয়ই রাষ্ট্র একটা যথাযথ ব্যবস্থা নেবেন এবং আমরা সবাই আশ্বস্ত থাকবো সামনের দিকে পথ চলাই। আজকে আলোচনায় নিটলটা মাই টিভি সংলাপে আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে। সবাইকে শুভরাত্রি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন।